চীনের প্রাচীর। আমরা বহুদিন থেকেই জানতাম চীনের প্রাচীর পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য, কিন্তু জানতাম না এই প্রাচীর ইতিহাস এবং ঐতিহ্য বা কেন এই প্রাচীর তৈরি করা হয়েছিল। সেইগুলো আজকে আমরা জানব, এই চীনের প্রাচীর দেখব আর এই জিনিসগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব বা শেয়ার করব। বন্ধুরা, আমরা চীনে যাওয়ার আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল পৃথিবীর শ্রেষ্ঠ গ্রেট ওয়াল দেখার জন্য। সেই 2020 তৈরি যে গ্রেট ওয়াল, সেই গ্রেট ওয়াল দেখার জন্য আমরা তৃতীয় দিন এই দিনটা ঠিক করলাম এবং সেখানে আমরা লোকালি একটি প্যাকেজ কিনলাম। সেই প্যাকেজের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে আমাদেরকে তারা গাড়িতে করে গ্রেট ওয়াল নিয়ে যাবে। সেখানে ইনক্লুডেড টিকিট, যাওয়া আসা, কেবল কার এবং দেখার সব টিকিট তার মধ্যে ইনক্লুডেড ছিল। আমরা সেদিন আমাদেরকে পিক আপ করলো একটি মাইক্রোবাস। সেখানে প্রায় 10-12 জন আমাদের পর্যটক ছিল বিভিন্ন দেশের। আমরা বাংলাদেশে ছিলাম 2 জন। এই দেখার জন্য আমরা আস্তে আস্তে আপনাদেরকে এই প্রাচীর সম্পর্কে কিছু ধারণা দিতে থাকব। চীনের মহাপ্রাচীর শুধু প্রাচীর নয়, এটি মানুষের তৈরি পৃথিবীর বৃহত্তম স্থাপত্য ও সামরিক দুর্গ হিসেবে পরিচিত। এটি খ্রিস্টপূর্বের 7ম শতকে থেকে 16শো শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা ও মঙ্গল আক্রমণ ঠেকানোর উদ্দেশ্যে কিন্তু তৈরি করা হয়েছে। এর মোট দৈর্ঘ্য 21,196 কিলোমিটার এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইট হিসেবে স্বীকৃত। এটা আমরা সবাই জানি। চীনের প্রথম সম্রাট কিন শিং হুয়া খ্রিস্টপূর্ব 220 দিকে তার এই সাম্রাজ্যকে সুরক্ষা করতে তিনি এই দেওয়াল। আমাদের মাইক্রোবাসটা এসে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো, যেখানে সব মাইক্রোবাস, বাস এবং পার্সোনাল কারগুলো এসে ওই জায়গায় দাঁড়ায়। এখান থেকে নেমে আমাদের গাইড একটা নির্দেশনা দিলেন যে আমাদেরকে তারা 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে আবার এই জায়গায় ফিরে আসতে। সেই গাইডলাইন দিয়ে আমরা এখান থেকে হাঁটা শুরু করলাম। এখান থেকে আমাদেরকে যেতে হবে ওই কেবল কার পর্যন্ত। এখানে সবাই আমরা হাঁটা শুরু করলাম এই স্টেশন থেকে বা এই নির্দিষ্ট স্থান থেকে, যেখানে গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছে বা মাইক্রোবাসটি আমাদের নামিয়ে দিয়েছে। আমরা এখন চলে আসলাম আমাদের সেই কেবল কার স্টেশনে। এই কেবল কার স্টেশনে সরাসরি ঢোকা যায় না, আমাদের পাসপোর্ট দিয়ে পাসপোর্ট দেখিয়ে এই কেবল কার স্টেশনে ঢুকতে হলো আমাদের। অপূর্ব সুন্দর লাগছে আমাদের এই কেবল কার। আমরা যেখানে চলে যাচ্ছি মাতিয়ানুর যে গ্রেট ওয়ালের শুরু, সেই শুরুর জায়গায় এই কেবল কারের মাধ্যমে। হ্যালো, দেখতে পাচ্ছেন, সত্যি ভালো লাগছে আজকে আমাকে গ্রেট ওয়ালে আসতে পেরে। পৃথিবীর 7 আশ্চর্যের এক আশ্চর্য এক স্থাপনা এই গ্রেট ওয়ালে আমরা যেতে পারছি। এটা একটা জীবনের আকাঙ্ক্ষিত একটা বিষয়। অনেক দিন আগে থেকে আমার একটা আকাঙ্ক্ষা ছিল গ্রেট ওয়ালে যাওয়ার। যাই হোক, আল্লাহ আশা করি এটা আজকে আশা আমাদের পূরণ করতে যাচ্ছে। আসেন, কামান। আসেন, কামান। সময় তো অল্প দিছে না?
অনেক সময় অল্প দিচ্ছে। একটা স্টেশনে আসলাম আমরা, As soon as the sun comes out, it's just like, oh. আমরা যেটা ভিডিওতে প্রায় দেখে থাকি যে এখানকার স্টেশন এখানে দেখা যায় গ্রেট ওয়ালের, আমরা সেরকম একটা স্টেশনে আসলাম। অপূর্ব সুন্দর, এখানে আসলে বিভিন্ন কাজে হয়তো ব্যবহার হতো। Yes. Можно наверх туда подняться. This is downward সিঁড়ি বলে বাপরে। বন্ধুরা, আমরা একবারে ওয়ালের গ্রেট ওয়ালের মাথায় চলে এসেছি। এখান থেকে আমরা এখন নিচে নেমে আবার উপরে একবার হাইস্ট পিকে উঠব। আমি যদি আপনাদেরকে দেখাতে পারি এই গ্রেট ওয়ালের পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য, কিন্তু জানতাম না এই প্রাচীর ইতিহাস এবং ঐতিহ্য বা কেন এই প্রাচীর তৈরি করা হয়েছে সেইগুলো আজকে আমরা জানব। এই চীনের প্রাচীর দেখব আর এই জিনিসগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব বা শেয়ার করব। এই যে চীনের প্রাচীর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দুটো জায়গা আলাদা করে দেওয়া বা সেপারেট করে। আমরা যে প্রাচীর দেখছি এটাকে কোনো স্থানকে পৃথক করে দেওয়া বা আক্রমণ থেকে রক্ষা করা। আমরাও যে বাড়ি ঘরে প্রাচীর দেই, ঠিক এইরকম আইডিয়া বা এইরকম চিন্তাভাবনায় এই প্রাচীরের ধারণাটা হচ্ছে বিশাল। তখন যে ডাইনেস্টিরা এই এলাকা শাসন করত, তারা তাদের শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রাচীরগুলো তৈরি করেছিল। সুতরাং আমরা যেটা ভাবি যে প্রাচীর একটি আশ্চর্য স্থাপনা দেখানোর জন্য করেছিল, তা নয়। এটা তখনকার রাজরাজারা তাদের স্থানকে পাকাপোক্ত করার জন্য, তাদের স্থানকে অন্য শত্রুর পক্ষ থেকে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রাচীরগুলো তৈরি করেছিল। আমরা যে প্রাচীরগুলো দেখতেছি, এই প্রাচীর কিন্তু একেবারেই কন্টিনিউয়াস, অর্থাৎ লম্বা একটা প্রাচীর। এই প্রাচীরগুলো তখন বিভিন্ন রাজবংশ রাজত্ব করত, তাদের অংশ বিশেষ করে প্রতিপক্ষ আক্রমণ থেকে রক্ষা করার জন্য আলাদা আলাদাভাবে তারা করেছিল এই প্রাচীর। কিন্তু এই প্রাচীর যদি লম্বা করে সংযোগ করা হয়, তার দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার। বন্ধুরা, বেজিং থেকে গ্রেট ওয়াল যাওয়ার পপুলার যে দুটি রাস্তা বা দুটি ওয়ে, সেটা হচ্ছে বাদালিং এবং মতিয়ানো। আমরা মতিয়ানো দিয়েই গিয়েছিলাম, যার দূরত্ব পড়েছিল 72 কিলোমিটার। আর প্রসঙ্গক্রমে বলে রাখি, আমাদের এই প্যাকেজটা নিয়েছিল বাংলাদেশের টাকায় 9,500। এখানে উঠে গেছি, এটাই বোধহয় শেষ, না উপরে আরও আছে জানি না। কঠিন একটা চ্যালেঞ্জ, যাক এখান থেকে কঠিন একটা চ্যালেঞ্জ। আমার ওই ক্যামেরাটা কাজ করছে না, বিধায় আরও ভালো ছবি আপনাদের এখানে দিতে পারতাম, কিন্তু এখন পাচ্ছি না। It is possible to go more.
Oh, this is a সিঁড়ি বা ওকে ওকে আরও উপরে ওঠার চেষ্টা করছি, সবাই উঠছে, আমার ওঠার চেষ্টা। এই যে সবাই বলতেছে যে ইট ইজ নট সিমেন্ট, তখন তো সিমেন্ট ছিল না, এই গাঁথনিগুলো গাঁথা হয়েছে বিভিন্ন উপকরণ দিয়ে, তার মধ্যে স্টিকি রাইস, সুরকি, আলু এগুলো দিয়ে। বন্ধুরা আমি খুব হাঁপিয়ে গেছি এই বয়সে, এই চ্যালেঞ্জটা নেওয়া। What if we walk through here, down the over, and then go down to the e-bikes? বন্ধুরা এই মাতিয়ানোর এটাই শেষ এবং সর্বোচ্চ ঘর। এই সর্বোচ্চতে আমি যাওয়ার চেষ্টা করছি। আমি আশা করি আল্লাহ আমাকে সামর্থ্য দিবে এই সর্বোচ্চ ঘরটিতে যাওয়া। অনেক কথা বললেও আমার কাছে যেটা মনে হয়, প্রধান কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস হচ্ছে সুরকি, চুন সুরকি। আমার ধারণা এটা চুন সুরকি, তৎকালীন তো চুন সুরকি ছাড়া কিছু ছিল না। এই দেখেন এটা চুন সুরকি, অন্য কোনো ম্যাটেরিয়ালস ভিতরে থাকতে পারে কি জানি না, তবে মেইন ম্যাটেরিয়ালস আমি আই থিঙ্ক চুন সুরকি দিয়ে তৈরি। যাই হোক বন্ধুরা, এখানে আর কিছু যাওয়া যেত সবচেয়ে উপরে, বা অনেকে বলে এটা উপর থেকে বা স্যাটেলাইট থেকে দেখা যায় প্রাচীর। এটা কতদূর সত্য আমরা জানি না, তবে বিভিন্ন বই পত্রিকায় এই বিষয়ে বিভিন্নজন বিভিন্ন মত দিয়েছেন। আমরা প্রাচীরে এসেছি, দেখেন আমি প্রাচীর সম্পর্কে, এই প্রাচীর কিন্তু পুরাটা পাহাড়ের উপর দিয়ে। পাহাড় আমরা জানি কি সমতল, পাহাড় একবার অনেক উঁচু আবার অনেক নিচু। প্রাচীরও কিন্তু এই পাহাড়ের সঙ্গে সঙ্গে উঁচু হয়ে উপরে উঠে চলে গেছে, আবার নিচে নেমে গেছে। এইভাবে তাদের স্থান বা তাদের জায়গা, তাদের রাজত্বকে সুরক্ষা দেওয়ার জন্য এই প্রাচীর এইভাবেই তৈরি করেছে। এই প্রাচীর শুধু কিন্তু প্রাচীর নয়, এই প্রাচীরে তাদের সৈন্যরা গার্ড দিত রক্ষা করার জন্য রাজত্বকে, এবং এখানে রাজত্ব করার যে সৈন্য সামন্ত ছিল, দেখেন তাদের থাকার কিছু কিছু জায়গা, ওই বিশেষ করে ঘর তৈরি করা হতো সেখানে থাকার জন্য। এই ঘরগুলো প্রাচীরে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, এবং দেখা যায় একবারে উঁচুতে একটি ঘর বা শেল্টার। এইভাবে কিছু দূর পর পর এরকম আমরা যেটা দেখতে পাচ্ছি এই ঘরগুলোর কিছু বিশেষত্ব ছিল। এখানে পাহারাদাররা পাহারা দিত, এবং একটি পাহারার ওটা স্থান, অন্য ঘরের যে পাহারাদাররা ছিল তাদেরকে কিন্তু তারা সিগন্যালও দিত শত্রুপক্ষের সংবাদ না জানার জন্য। সুতরাং এই প্রাচীর কিন্তু একটা বৈশিষ্ট্য যে শুধু প্রাচীর দিয়ে বসে থাকতো না, প্রাচীর উপর দিয়ে সৈন্য সামন্ত তাদের ঘোড়া নিয়ে যাওয়া আসা করত, এবং তাদের সৈন্য সামন্তের সিগন্যাল বা তাদেরকে আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে শত্রুরা আক্রমণ করছে কি করছে না, বা কোনো বিপদ আছে কি না সেই বিষয়ে একে অপরকে জানান দিত বিভিন্ন সিগন্যালে। যেমন তারা অনেক সময় আগুন জ্বালিয়ে কোনো একটা সিগন্যাল বুঝাতো, কোনো সময় ধোঁয়া দিয়ে সিগন্যাল বুঝাতো। তখন তো আর কোনো কমিউনিকেশন ছিল না, বা মোবাইল ছিল না, কোনো রকম কমিউনিকেশন ছিল না। তারা এরকম পতাকা উঠিয়ে অথবা ধোঁয়া দিয়ে অথবা আগুন জ্বালিয়ে বা মশাল জ্বালিয়ে এই সিগন্যালগুলো তারা আদান প্রদান করত। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাচীর লম্বা। এই মুহূর্তে আমি কিন্তু
একবার উপরে ওঠার চেষ্টা করতেছি, ভালোই লাগছে, খারাপ না, কিন্তু বয়স হয়েছে তো একটু কষ্ট হচ্ছে। কিন্তু আমার মনের প্রতিজ্ঞা আগে থেকেই ছিল, আমি যতদূর পারি একবারে উপরে উঠে যাব, দেখব প্রাচীরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। কিছু দূর উঠেছি, কয়েকটা যে ঘর ছিল বা সেই পর্যন্ত উঠেছি আমি যতদূর পেরেছি, তবে কম উঠিনি, অনেক উপরে উঠেছিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। এখান থেকেই আমি সমস্ত টাকা দেখার চেষ্টা করেছি। সত্যিকারে প্রাচীর, এটা শুধু প্রাচীন নয়, এটা মানব সভ্যতার একটা ইতিহাস, একটা ঐতিহ্য। বন্ধুরা, চীনের এই মহাপ্রাচীরে আমরা নিজেরা দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এই সম্পর্কে কিছু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।